ইসির নিবন্ধনের শর্ত পূরণ ও দল গোছানোর কাজে ব্যস্ত এনসিপি। ঈদের পর নতুন অফিসে চলবে কার্যক্রম। ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন ডিএমপি কমিশনার, বলছে টিআইবি। নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। পুলিশের হাতে 4 কর্মী লাঞ্ছিতের প্রতিবাদে কর্মবিরতিতে মেট্রো রেলের কর্মীরা। সকাল থেকে ট্রেন চললেও সেবা কিছুটা ব্যাহত। স্বাগত সকাল 9টার বিরোধীহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো সংবাদে, এছাড়াও যা থাকছে। 8 বছরেও শেষ হয়নি এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 4 লেন প্রকল্পের কাজ। ঈদে চরম ভোগান্তির আশঙ্কা। এবার জানাবো বিস্তারিত খবর। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। রাজধানীর মিরপুর 1-এর চিলড্রেন পার্কের পাশে রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এলাকাবাসীর দাবি, মাদক কারবারে বাধা দেয়ায় তাকে হত্যা করা হয়। কবুতর ব্যবসায় জড়িত ছিলেন রনি। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হতে পারে বলছে পুলিশ। রোববার রাত 10টার দিকে মিরপুর 1 নম্বরে চিলড্রেন পার্কের পাশে রনি নামের এক যুবককে এলোপাথারি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এলাকাবাসী রনিকে সোহরাওয়ার্দী মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা বলছেন, এলাকায় মাদক কারবারে বাধা দেওয়ার কারণেই রনিকে হত্যা করা হয়। তারা বলেন, এলাকায় মাদকের রমরমা কারবারকে কেন্দ্র করে ঘটছে অপ্রীতিকর দুর্ঘটনা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি তাদের। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত আসলে দেখতে পারবেন ওপেন মাদক বিক্রি হচ্ছে, ওপেন অস্ত্র নিয়ে ঘুরে। কিছুদিন আগে আমার ছেলের সাথে তারা থ্রেট দিচ্ছে এবং আমরা বাসা থেকে গেটে হাঁটতে তাদের সহায় দিয়ে আমাদের হাঁটতে হয় এমন একটা অবস্থা। কয়েকটা ছেলে বলছে যে তুমি এলাকায় বাবার ব্যবসা করবে না, কতদিন পোলাপান নিয়ে নষ্ট করবে না, ভালো হয়ে যাও। বাধা দিছে দেখে এই ছেলেরা খুন করছে। সবাই মিলে বাধা দিছে যে মাদক বেচতে পারবো না, এই কারণে হ্যাঁ দেখা নিয়ে এটা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে সেনাবাহিনী ও পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়। এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি হতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। পার্কের ভেতরে তার প্রতিপক্ষের সাথে কোনো একটা কথা কাটাকাটি বা কোনো একটা পর্যায়ে তাকে আঘাত করে ছুরিকাঘাত করার পর তাকে এখান থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরে সেখানে সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। তদন্ত করে আমরা এটা বলতে পারবো, এই মুহূর্তে আসলে এখনই বলা সম্ভব হচ্ছে না। এর আগেও এই এলাকায় মাদক, ছিনতাই ও আধিপত্য বিস্তারের চেষ্টায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে জানিয়েছে এলাকাবাসী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর শান্তিনগরে চাঁদাবাজির অভিযোগে 4 জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়রা জানান, 8 থেকে 10 জনের একটি দল শান্তিনগর এলাকার একটি বাসায় প্রবেশ করে। এ সময় 5 লাখ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা দাবি নিয়ে তর্কের খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে পৌঁছালে 5 থেকে 6 জন সেখান থেকে পালিয়ে যান। এ সময় 4 জনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জানতে পারলাম যে চাঁদা দাবি করার জন্য এখানে আসছে, সেই সূত্রে আমরা তাদেরকে নিয়ে গেছি। মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন, এটা আইনগতভাবে যেটা তদন্তে যেটা আসে সেটা বলা যাবে। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য শর্ত পূরণ ও দল গোছানোর কাজ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইসির বেঁধে দেওয়া সময়ের মধ্যেই আবেদন করবে দলটি। দলের প্রতীক নির্ধারণের আলোচনাও শেষ পর্যায়ে। খোঁজা হচ্ছে কেন্দ্রীয় অফিস। ঈদের পরই নতুন অফিসে কার্যক্রম শুরু করবে এনসিপি। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের অগ্রভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তরুণ নেতৃত্বে নতুন রাজনীতির আকাঙ্ক্ষায় 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই মধ্যে গঠন হয়েছে দলের 271 সদস্যের আহ্বায়ক কমিটি। নির্বাচন কমিশনের গণবিজ্ঞপ্তি অনুযায়ী দল নিবন্ধনের জন্য 20 এপ্রিলের মধ্যে আবেদন করতে পুরোদমে ব্যস্ত এনসিপি। সেই লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ে 450 কমিটি শিগগিরই যুক্ত হচ্ছে মূল দলের সঙ্গে।
নিবন্ধন পেতে গেলে যে ধরনের শর্তগুলো আমাদের আসলে পূরণ করতে হবে, আমাদের 1/3 জেলায় যেখানে আমাদের কার্যালয় স্থাপন করতে হবে এবং আমাদের অন্তত 100টি থানায় আসলে আমাদের নিজেদের কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ভোটার যারা আছে সেই ভোটার নিবন্ধিত করতে হবে। তো সেই জায়গাগুলোতে আমরা কাজ শুরু করব। রমজান মাসকে কেন্দ্র করে ইফতার আয়োজন সহ নানা কর্মসূচি নিয়ে সরব থাকছে দলটি। দলের গঠনতন্ত্র তৈরির কাজও শেষ পর্যায়ে। প্রতীক হিসেবে শাপলা, কলম, বাঘ, সূর্য সহ বেশ কয়েকটি প্রস্তাব বিবেচনায়। আমরা একটা জরিপ চালিয়েছিলাম, অনেকগুলো মার্কা সামনে এসেছে, খুব দ্রুতই আমরা একটা ফাইনাল করে ফেলব, কারণ মার্কাটা খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে একটু যাচাই বাছাই নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্তটা নিতে যাচ্ছি আর কি। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, ভোটের রাজনীতিতে ভালো করতে হলে সরাসরি মানুষের কাছে যেতে হবে, সেই সঙ্গে দোষারোপের রাজনীতি থেকে বের হতে হবে। সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের তাদের অধিকারটা যদি নিশ্চিত করতে পারে তাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে, তাহলে তো এর অ্যাকসেপ্টেন্স সম্প্রসারিত হবে। দলে যুব, কৃষক ও স্বেচ্ছাসেবক সংগঠনও রাখার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সুপ্রিম কমান্ডার হিসেবে শেখ হাসিনার সহযোগী হিসেবে মামলায় আসামি করা হলো সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও। এতদিন বিশেষে মামলায় একক আসামি ছিলেন শেখ হাসিনা। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, সেজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে জানিয়ে দ্রুত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। রোববার সকালে এই মামলার শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাভারের পুলিশের এপিসি থেকে ফেলে দিয়ে ছাত্র আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ ও যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে 18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা দেখেছি যে শেখ হাসিনার যে কমান্ড রেসপন্সিবিলিটি, তার সব কিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততাটা দরকার ছিল, যে কারণে আমরা এটা করেছি। আগামীতে ক্ষমতায় গেলে গণতন্ত্রের জন্য আন্দোলনে গুম, খুন ও ছাত্র জনতার অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যায় ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। আওয়ামী লীগের শাসনামলে গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্যদের সম্মানে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিভিন্ন সময়ে গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, অধিকার রক্ষার জন্য জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা। সামনে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জনগণের, যেখানে তারা তাদের ভোট দিতে পারবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের হত্যাকারীদের বিচারের দাবিতে সব রাজনৈতিক দলগুলো এক থাকবে, এমন প্রত্যাশার কথা জানান তারেক রহমান। যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। 4 কর্মীকে এমআরটি পুলিশ সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগ এনে কর্মবিরতিতে মেট্রো রেলের কর্মীরা। এতে করে সকাল থেকে মেট্রো রেল চললেও সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। মেট্রো রেল স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের গেট খুলে রেখেছেন কর্মীরা। এতে করে অবাধে প্রবেশ করা যাচ্ছে, তবে সময় মতোই চলাচল করছে ট্রেন। এর আগে মধ্যরাতে কর্মবিরতির বিষয়টি নিশ্চিত করেন মেট্রো রেলের একাধিক কর্মী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনা তুলে ধরে 6টি দাবি জানানো হয়। মেট্রো রেল কর্মীদের দাবিগুলো হচ্ছে, 1 কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা পুলিশ সদস্যকে বরখাস্ত করতে হবে ও জড়িত সব পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করতে হবে এবং তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। দাবি পূরণ হওয়া না পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেট্রো রেলের কর্মীরা।
এ নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার স্টেশন থেকে যুক্ত হয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, বেশ কিছু কর্মী কর্মবিরতিতে থাকায় বা যোগদান না করায় যাত্রী সেবা ব্যাহত হচ্ছে, কি ধরনের ভোগান্তি হচ্ছে যাত্রীদের, আর নিরাপত্তার বিষয়টি আসলে এখন কেমন রয়েছে? দেখুন, ভোগান্তির কোনো বিষয় আসলে এখানে নেই, তবে কিছুটা সংশয় রয়েছে, কারণ যেই পদ্ধতিতে আজকে মেট্রো রেল চলছে সেটি একেবারে অনাকাঙ্ক্ষিত এবং একেবারেই অপ্রত্যাশিত। আমি যদি এখানকার পেছনের জায়গাটা দেখানোর চেষ্টা করি, এখানে যে কয়েকটি অফিস স্টাফ থাকার কথা ছিল এবং যে কাউন্টারগুলো থাকার কথা ছিল প্রত্যেকটি কাউন্টার কিন্তু বন্ধ রয়েছে। এবং শুধু তাই না, আপনি শুধু দেখতে পাচ্ছেন যে অবাধে মানুষ কিন্তু যাতায়াত করতে পারছেন। সেক্ষেত্রে যেটি আপনি বলছিলেন সংবাদে, যে গতকালকে মেট্রো রেলের পক্ষ থেকে, মেট্রো রেল কর্মচারীদের পক্ষ থেকে ব্যানারে একটি কথা বলা হয়েছিল যে তাদের 4 কর্মীকে লাঞ্ছিত করা হয়েছিল, যার প্রতিবাদে তারা আজকে কর্মবিরতিতে যাবেন। সেক্ষেত্রে বলা হয়েছিল যে মেট্রো রেল চলাচল করবে না। সাধারণ মানুষ যারা বিভিন্ন স্টেশন থেকে এক স্টেশন থেকে আরেক স্টেশন যাচ্ছেন, তারা যেটি বলছেন যে এই কারণে তারা কেউ কেউ পল্লবীতে টিকিট কেটেছেন বা সেখানে পাঞ্চ করেছে, কিন্তু এখানে এসে দেখছেন যে সেই পাঞ্চটি আর করছে না। এবং আমরাও দেখতে পেয়েছি এখানে কিন্তু পুরো যে মেট্রো রেলের জায়গাটি রয়েছে কোনো জায়গাতেই কিন্তু পাঞ্চ কাজ করছে না। সেক্ষেত্রে যদি কর্মীরা কর্মবিরতিতে যেয়ে থাকেন, তাহলে আসলে স্টেশনটি কে বা কারা চালাচ্ছেন বা সেইখানকার কর্মীদের সঙ্গে এদের কি জায়গাটি রয়েছে, সেই জায়গাটি নিয়ে কিন্তু একটি সংশয় রয়েছে। এখানে যারা স্টেশনের বিভিন্ন কর্মী রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে তাদেরকে নাকি বলা হয়েছে যে এটি রমজান অফার চলছে, যে আজকে সারাদিনের জন্য মেট্রো রেল ফ্রি চলবে, কিন্তু আমরা যে তথ্যটি জানি বা গতকালকে যেই লেখাটি দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট করে বলা হয়েছিল যে 6 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি পালন করবেন। সেই ক্ষেত্রে এই যে আজকে সকাল থেকে যে সকল যাত্রীরা এই মেট্রো স্টেশনে উঠছেন, মেট্রো রেলের বিভিন্ন জায়গা থেকে স্টেশনে উঠছেন, প্রত্যেকে কাউকেই কিন্তু টিকিট কাটতে হচ্ছে না, টিকিট ছাড়াই তারা কিন্তু প্রবেশ করতে পারছেন। সেই ক্ষেত্রে একটি প্রশ্ন সাধারণ মানুষের মনে, যে যদি কর্মবিরতিতে গিয়ে থাকেন তাহলে ট্রেনটি কিভাবে চলছে বা ট্রেনটিতে কারা আসলে চালাচ্ছেন, এবং একই সঙ্গে যদি সেটি ট্রেন চালানোর যে কর্তৃপক্ষ রয়েছেন তারা যদি সেটিকে মেনে নিয়ে থাকেন, তাহলে বাকি কর্মীরা কেন নেই? আমরা দেখছি যে পুলিশের কয়েকজন সদস্য তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। এখন পর্যন্ত এমআরটি পুলিশের সর্বোচ্চ পর্যায়ে এবং একই সঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষের কারোর সঙ্গে কিন্তু কথা বলার সম্ভব এবং দায়িত্বশীল কেউ কিন্তু এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেন, যার ফলে বিনা পয়সাতেই তারা কিন্তু ভ্রমণ করতে পারছেন। কারওয়ান বাজার মেট্রো রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির 7 জনকে বহিষ্কার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এ সিদ্ধান্তের অনুমোদন দেন। চিঠিতে জানানো হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার বিভিন্ন ইউনিট থেকে এই 7 জনকে বহিষ্কার করা হয়েছে। এ ঘোষণার পরপরই বিক্ষোভে ফেটে পড়েন বহিষ্কৃত ও তাদের অনুসারীরা। রাত 10টার দিকে তারা রাজধানীর মিরপুর 10 নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন। এই বিক্ষোভ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের পদত্যাগ দাবি করা হয়। এ বহিষ্কারাদেশকে পক্ষপাতিত্ব ও ষড়যন্ত্রমূলক বলেও মনে করেন ঢাকা মহানগর উত্তর বিএনপি। ধর্ষণ, ধর্ষণী এমন জঘন্য অপরাধকে সঠিক নামেই ডাকা উচিত, একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। ধর্ষণকে নারী নির্যাতন বলার জন্য ডিএমপি কমিশনের আহ্বানের নিন্দাও জানানো হয়েছে। এদিকে ধর্ষণ নিয়ে মন্তব্যের মাধ্যমে ডিএমপি কমিশনার কার্যত ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছেন বলে মনে করে টিআইবি। শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমে ধর্ষণ শব্দ ব্যবহার না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর পরিবর্তে নারী নির্যাতন বা নারী নিপীড়ন লেখার অনুরোধও তার। এরপরই তার বক্তব্যে সমালোচনা শুরু হয় নানা মহলে। এর প্রতিবাদে রোববার সকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানববন্ধন করে টিআইবি। জানায়, ধর্ষণকে অন্য শব্দ দিয়ে বর্ণনার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি, তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে বিএনপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে। সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তারা আচরণ কথাবার্তায় নারী বান্ধব নন। আইন শৃঙ্খলা বাহিনীও সেই সুরেই কথা বলছে। অভ্যন্তরে যারা আছেন, যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা এই ধরনের কথাবার্তা যদি বলতে থাকেন এবং সেটাই যদি তারা প্রত্যাশা করেন, গণমাধ্যম যদি সেই কথাটা মেনে নেয়, তাহলে আমরা বলবো যে আসলে সত্যিকার অর্থে তারা রাষ্ট্রকে ভিন্ন পথে, ভুল পথে ধাবিত করছেন। আমি গণমাধ্যমের কর্মীদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা তার কথা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করুন এবং ধর্ষণ যখন ঘটবে
অত্যন্ত জোরালোভাবে সেটিকে আরও প্রচার করবেন এবং যাতে করে এই বিষয়টি মানুষের নজরে আসে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন না হওয়ায় এখনো নারীর প্রতি সহিংসতা বন্ধ হয়নি বলেও মনে করে টিআইবি। এদিকে ডিএমপি কমিশনের বক্তব্যে নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, ধর্ষণই তা ৮ বছর বা ৮০ বছর বয়সী যে কারোর সাথেই হোক না কেন, অন্তর্বর্তী সরকার কোনো নাগরিকের বিরুদ্ধেই সহিংসতা সহ্য করবে না বলেও জানানো হয়েছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে গত 2 মাসে প্রতিদিন গড়ে 6 জনের বেশি শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশুদের অধিকার নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনগুলো এ তথ্য দিচ্ছে। শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রবিবার সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা। শিশু নিপীড়ন বন্ধে আলাদা অধিদপ্তর গঠনের আহ্বান জানান তারা। 6 মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু। চিকিৎসাধীন অবস্থায় 1 সপ্তাহ পর মৃত্যু হয় তার। এই ঘটনার এবং সারা দেশে সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা বলেন, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি নিজ বাড়িতেও নিরাপদ নয়। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি জানান তারা। নির্যাতনের পরিচিত পরিমণ্ডলের যৌন নির্যাতনের শেষ ধাপ হচ্ছে ধর্ষণ। তার আগে যে স্পর্শ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে কথা বলতে চাই না। চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের কথা বলা হয়েছে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির কথা বলা হয়েছে, কিন্তু দিন শেষে সেগুলো এসে কোন জায়গাটাতে মিলবে, কোন জায়গায় আমরা পুরো দেশের শিশু সুরক্ষার চিত্র দেখতে চাইব, সেরকম একটি পৃথক অধিদপ্তরের কথা আমরা বেসরকারি সংগঠন সেভ দ্য চিলড্রেন সহ আমরা বলে আসছি। সম্প্রতি ডিএমপি কমিশনার গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে এর বদলে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ করেন। এর প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন, ধর্ষণের ঘটনায় ভিন্ন নাম দেওয়ার সুযোগ নেই। সব অপরাধকে একইভাবে দেখা যাবে না। স্কুলে কিভাবে ছোটবেলা থেকে শিশুকে তার যৌন পরিচয় এবং তার কি যৌন আচরণ হওয়া উচিত নিজেকে সুরক্ষিত রাখার জন্য, ধর্ষণ না বলি তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই আমরা মানে কি বলবো মানতে পারছি না এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক। ধর্ষণের সব মামলার অগ্রগতির তথ্য জনসাধারণের কাছে প্রকাশেরও দাবি জানান এনজিও কর্মীরা। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কিন্তু পাবলিকলি প্রকাশ করার একটি দাবি আমরা আমাদের থেকে জানিয়েছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের ঝিকরগাছায় এক গৃহবধূকে দল বেঁধে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের 4 নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার পানিসারা গ্রামে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, রবিবার বিকেলে ভুক্তভোগী গৃহবধূ ফুল কিনতে দোকানে যায়। তাকে ভুল বুঝিয়ে ফুল বাগানে নিয়ে অভিযুক্তরা ধর্ষণ করে। খবর পেয়ে গৃহবধূকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। অভিযোগের প্রেক্ষিতে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানায় পুলিশ। ময়মনসিংহে মধ্যরাতে একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার 4 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়। গতরাত 2:45টার দিকে নগরীর নতুন বাজার মোড়ের গার্ডেন সিটি বহুতল ভবনের 10 তলার এ ব্লক থেকে তাদের আটক করা হয়। এর আগে রাত 2:45টার দিকে ভবনটির সামনে অবস্থান নেয় র্যাবের বিপুল সংখ্যক সদস্য। পরে ভবনের একটি বাসার দরজা ভেঙে প্রবেশ করেন তারা। সেখান থেকে 2 নারী সহ 4 জনকে আটক করা হয়। তাদের সঙ্গে 2 শিশুও ছিল। ভুয়া পরিচয় ব্যবহার করে তারা বেশ কিছুদিন ধরে ওই ফ্ল্যাটে বাস করত বলে জানায় র্যাব। বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনে করা মামলায় 239 বিডিআর জওয়ানের জামিনের আদেশ আজ। দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 সূত্রে এ খবর জানা গেছে। এর আগে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিশেষ আদালতের বিচারক শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করেন। তবে ওই দিন আদেশ না দিয়ে আজকের জন্য নতুন দিন করে দিন ধার্য করেন। দ্বিতীয় দফায় যারা জামিন আবেদন করেছেন তাদের অধিকাংশই হত্যা মামলায় যাবজ্জীবন অথবা বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া আসামি। জামিন আদেশ ঘোষণাকে কেন্দ্র করে আদালতে ভিড় করেন বিডিআর জওয়ানদের স্বজনরা।
চট্টগ্রামের চাঁদগাঁও তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাতের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের হাতে আটকের পর রবিবার দুপুরে গণমাধ্যমের সামনে আনা হয় তাকে। এ সময় তুলে ধরা হয় তার অপরাধের নানান তথ্য। হত্যা, অস্ত্র ও চাঁদাবাজি সহ 15টি মামলার আসামি এই ছোট সাজ্জাদ। এদিকে ফেসবুকে ভাইরাল হয়েছে তার স্ত্রীর একটি ভিডিও। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার স্ত্রী তামান্না সাজ্জাদের বক্তব্য। মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। শুধু তাই নয়, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দেখে নেওয়ারও হুমকি দিতে দেখা গেছে তামান্নাকে। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। পুলিশের হাতে আটকের পর রোববার দুপুরে গণমাধ্যমের সামনে আনা হয় সাজ্জাদকে। পুলিশ বলছে চতুর এই সন্ত্রাসী কখনোই এক স্থানে বেশি সময় থাকতেন না, যে কারণে তাকে ধরতে বেগ পেতে হয়েছে। সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকত, তো সেখানে এগুলো গহীন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত। চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন কালুরঘাট এলাকায় ত্রাস সৃষ্টিকারী সাজ্জাদ সবসময় অস্ত্র নিয়ে ঘুরতেন। তার বাহিনীর কাছে অত্যাধুনিক ভারী অস্ত্র থাকার তথ্য পেয়েছে পুলিশ। অত্যাধুনিক অস্ত্র থাকে, AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে। এদিকে শীর্ষ সন্ত্রাসীর স্ত্রীর প্রকাশ্যে এমন বক্তব্যে শঙ্কিত চট্টগ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি, এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে জননিরাপত্তা ব্যাহত হবে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। নাটোরের সিংড়ায় ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ করে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসমাউল হক জানান, গত 14 মার্চ সাকিবুল হাসান স্বচ্ছের একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিষয়টি নিয়ে স্থানীয়রা সাকিবুল হাসান স্বচ্ছ ও তার বোন উম্মে আমারা ইসলাম সুখীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর ভিত্তিতে পুলিশ সাকিবুল হাসান স্বচ্ছকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এ সময় থানার সামনে বিক্ষোভ করে উত্তেজিত এলাকাবাসী। পরে পুলিশ বিক্ষোভকারীদের বিচারের আশ্বাস দিলে শান্ত হয় পরিস্থিতি। বরগুনার আমতলীতে একটি মাজারে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত 11:30টার দিকে এই ঘটনাটি ঘটে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, একদল দুর্বৃত্ত আমতলীর বটতলা এলাকার ইসমাইল শাহর মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি মাজার কর্তৃপক্ষ। জাতিসংঘ মহাসচিব সংস্কারের সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন, সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এই কথা বলেন। প্রেস উইং থেকে আরও জানানো হয়, 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তী প্রশাসক নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সহ নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি জানান, বাংলাদেশের সংস্কারে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। তাহলে কি আন্তর্জাতিকভাবে হবে সংস্কার? এই প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সবার ঐক্যের ভিত্তিতেই হবে দেশের সংস্কার। আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন যে তারা এটাকে ব্যাক করেন, তারা এটাকে সাপোর্ট করেন। সেই জিনিসটা দায়িত্ব কণ্ঠে ওনারা বলছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কি না সে বিষয়ে কিন্তু আমরা এখনও বলিনি। তো আমরা আশা করছি সামনে এই পুরো প্রসেসটা পুরোপুরি হোমগ্রোন থাকবে।
তিনি আরো বলেন 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেবেন তিনি। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এই সফরে চীন থেকে মিলতে পারে বিনিয়োগের আশ্বাস। বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে এ সময় উপপ্রেস সচিব জানান 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7 কলেজের অধ্যক্ষদের মধ্যে একজন হবেন প্রশাসক। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স, এবং এছাড়াও 7টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে, এবং সেখানে এশীয় কলেজের যে নিজ নিজ কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। এদিকে সোমবার আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন 127 কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা এবং নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উদ্বোধনের 1 বছরেও রাজস্ব আদায় শুরু না হওয়ায় রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম চালু করা যায়। ভারতের মুর্শিদাবাদের মায়াবন্দর থেকে নৌপথে পণ্য আনা নেয়ার বিষয়ে সিদ্ধান্ত ঝুলে আছে, এনবিআর এর অনুমোদনের অপেক্ষায়। গত বছরের 12 ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন করা হয়। পণ্য আনা নেয়ার জন্য পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি নৌযানও চলাচল করে। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস ইইউর। রবিবার প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠকে রাষ্ট্রদূত মাইকেল মিলার কথা জানান। এ সময় সিইসি প্রতিশ্রুতি দেন, অতীতের মতো নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সে লক্ষ্যে কাজ করছে কমিশন। রোববার বেলা 11টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সহ 5 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আগামী জাতীয় নির্বাচনে কারিগরি ও আর্থিক সহায়তা সহ 3টি বার্তা দিয়েছে ইইউ। অন্যদিকে নির্বাচন কমিশনের প্রস্তুতির কথা তুলে ধরেন সিইসি। পরে রাষ্ট্রদূত জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে নির্বাচন আয়োজনে বাংলাদেশের পাশে থাকবে ইইউ। আজ নির্বাচন কমিশনের কাছে 3টি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দিয়েছি আমরা এজন্য উল্লেখযোগ্য অর্থায়নের পাশাপাশি আমাদের অভিজ্ঞতা ও দক্ষতাও কাজে লাগাবো। এছাড়া যদি বাংলাদেশ সরকার চায় তাহলে আমরা একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশনও পাঠানোর প্রস্তাব দিচ্ছি। বৈঠক শেষে সিইসি জানান, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সহায়তায় তৈরি আছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী নির্বাচন আগের মতো প্রশ্নবিদ্ধ হবে না বলেও প্রতিশ্রুতি দেন তিনি। অতীতে যা হয়েছে এটা ভুলে যান, এটা বর্তমান। আপনারা প্লিজ কনফাইন টু দি কারেন্ট সিচুয়েশন। আমরা তো অতীতের মতো কাজ করব এমন তো বলি না কোথাও। অতীতেরটা ভুলে যান, আপনারা বর্তমান নিয়ে থাকেন। আমরা ইনশাল্লাহ সবাই যাতে সঠিক দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে সেই এনভায়রনমেন্টটা আমরা ইনশাল্লাহ ক্রিয়েট করে দেব। নির্বাচনে পোলিং এজেন্ট ও স্থানীয় পর্যবেক্ষকদের প্রশিক্ষণ এবং ভোটারদের শিক্ষাদান বিষয়ে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ইইউ। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাজারের চেয়ে 100 টাকা কমে গরুর মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তারপরও ক্রেতাদের আগ্রহ কম, কারণ মাংসের মান নিয়ে তাদের অভিযোগ রয়েছে। এছাড়া ডিম দুধের দামের সঙ্গে বাজারের দামের পার্থক্য কম হওয়ায় ফ্রিজিং গাড়িতে সাড়া নেই বললেই চলে। বিষয়টি স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস অধিদপ্তরের। রাজধানী খামারবাড়ি, আজিমপুর সহ নির্ধারিত 25 জায়গায় ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম, মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। উদ্দেশ্য সাশ্রয়ী দামে ক্রেতাকে এসব পণ্য দেয়া। ব্যাপক আয়োজনে এই কার্যক্রম শুরু হলো ভাটা পড়েছে ক্রেতাদের আগ্রহে, যার কারণ পণ্যের মান। অন্যান্য বছর দৈনিক প্রায় 5000 কেজি গরু মাংস বিক্রি হলেও এবার হচ্ছে মাত্র 1000 কেজি। গতবারের চেয়ে 50 টাকা দাম বাড়িয়ে বিক্রি হচ্ছে 650 টাকা কেজি দরে। এরপরও মাংসের মান নিয়ে প্রশ্ন ক্রেতাদের। হাড় চর্বি বেশির পাশাপাশি রয়েছে কটু গন্ধ, কিনেও ফেরত দিতে বাধ্য হচ্ছেন অনেকে। একবার বাজে কোয়ালিটি, একবার বাজে, তাহলে তো নিয়ে যেতাম, এত কষ্ট করে নিতেছিলাম তো নিতাম, খোলার পর একটা বাজে একটা গন্ধ আর চর্বি ভরা। হ্যাঁ, ফেরত দিচ্ছি। যদি অল্প একটু চর্বি হইতো বা এখানে হাড় থাকলে সমস্যা হতো, বাট আমরা যেটা দেখলাম বা আপনিও দেখছেন যে চর্বি পরিমাণটা অনেক বেশি, সেক্ষেত্রে আমাকে মনে হচ্ছে না যে বাইরের থেকে এখানে খুব বেশি ডিফারেন্ট।
বাজারে ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা কেজিতে কেনা গেলেও প্রাণী সম্পদ অধিদপ্তরের গাড়িতে 250 টাকা। তরল দুধের লিটার 80 টাকা, যার সঙ্গে খুব একটা পার্থক্য নেই বাজারের। বিক্রি বাড়াতে ডিমের ডজন 114 টাকা থেকে কমিয়ে 108 টাকা করা হলেও ক্রেতা কম। বাজার দরের খুব এটা কাছাকাছি, তাহলে আরেকটু কম হইলে এটা সবার জন্যই মনে করি ভালো হতো। অনেকে এসে বলতেছে যে মার্কেটে 650 680, আপনার এখন 650 লাইনে দাঁড়ায় নিতে হচ্ছে, এইটা একটা কারণ। মাংসের মান নিয়ে অসন্তুষ্ট খোদ অধিদপ্তরও। বিষয়টা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক। অনেক সময় অনেক প্যাকেটে হয়তো চর্বি বেশি চলে আসে বা কোনো প্যাকেটে হাড় বেশি চলে আসে, তো আমরা যারা বিক্রি করছে, যারা সেল সেন্টারগুলোতে কাজ করছে, তাদেরকে বলেছে যে যদি এরকম অবজেকশন থাকে যে কোনো প্যাকেটে বেশি চর্বি চলে আসছে বা কোনো প্যাকেটে, সেই প্যাকেটগুলো পরিবর্তন করে ভালো প্যাকেট সরবরাহ করা। বিক্রয় কেন্দ্রের আওতা কমার পাশাপাশি এবছর বিক্রি তালিকা থেকে বাদ পড়েছে মাছ ও খাসির মাংস। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 8 বছরেও শেষ হয়নি এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 4 লেন প্রকল্পের কাজ। এতে দুর্ভোগ পোহাচ্ছে উত্তরবঙ্গের 16 জেলার চালক ও যাত্রীরা। এতে ঈদে চরম ভোগান্তি হওয়ার আশঙ্কা পরিবহন চালকদের। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাব কাজের ধীর গতির কারণ বলছেন স্থানীয়রা। তবে কাজের ধীরগতির কথা অস্বীকার করে প্রকল্প পরিচালকের দাবি, টেন্ডার জটিলতায় কাজ শুরু করতে দেরি হয়। রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের 16টি জেলার যোগাযোগ ব্যবস্থা সহজ ও নিরাপদ করতে সরকার 2016 সালে অনুমোদন দেয় এলেঙ্গা হাটিকুমরুল রংপুর 4 লেন উন্নীতকরণ প্রকল্পের কাজ। 2 বার সময় বাড়িয়েও 8 বছরও শেষ হয়নি 13.5 কিলোমিটার সড়ক 4 লেন প্রকল্পের কাজ। সেই সাথে পুরোপুরি শেষ হয়নি সার্ভিস লেনের বেশ কয়েকটি সেতুর কাজ। এতে ঈদের সময় যানজটের শঙ্কায় রয়েছেন পরিবহন চালকেরা। ঢাকা থেকে 4 লাইনের গাড়ি 1 লাইন হয়ে যায়, অনেক এইটুকু সময় লাগে। ঈদ উৎসব আসবে, মানুষ কমফোর্ট ভাবে যাতে বাসায় যেতে পারে, এই জন্য আমরা তাদের কাছে আপনার সময় চাইবো না বেশি দিন, যাতে আপনার রাস্তাটা শর্ট টাইমের ভিতরে হয়ে যায়। এলাঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত যাতে একটু সমস্যা হয়, আমাদের যানজট কষ্ট হয়, মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে অনেক যানজট 2-3 ঘন্টা পেলা লাগে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের ধীরগতি ও কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবেই শেষ হচ্ছে না কাজ। একটু একটু করে করছে, একটু একটু করে আটকায় রাখছে, এভাবে কেউ রাস্তা করে বাংলাদেশে কোন একটু একটু করে এই মাথা ক্লিয়ার, ওই মাথায় সমস্যা। অভিযোগ মানতে নারাজ প্রকল্প পরিচালক। মাটি ভরাট ও টেন্ডার জটিলতার কারণে কাজে ধীরগতি। তবে 2026 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবার আশা তার। ওই পাশের প্যাকেজগুলি 2019-এর মাঝামাঝি হয়, শুরু হওয়ার পরে কোভিড সিচুয়েশন হয়, 2 বছর কিন্তু কাজ করতে পারিনি আমরা কোভিড সিচুয়েশনের কারণে। আমাদের মূল কাজ মেনলি শুরু করতে পেরেছিলাম আমরা 2022-এর পরে। 22-এর পরে শুরু করতে পারাতে গত 3 বছরে খুব ভালো প্রোগ্রেস হয়েছে এখানে। এরই মধ্যে শেষ হয়েছে এই মহাসড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ। বাকি 13.5 কিলোমিটার কাজ শেষ হলে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবেন উত্তর ও দক্ষিণবঙ্গের 22 জেলার যাত্রীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীর পাংশার গড়াই নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ 3 বছরেও শেষ হয়নি। উল্টো নির্মাণ মেয়াদের সময় বাড়ানো হয়েছে। নির্মাণ কাজে ধীরগতির কারণে ক্ষুব্ধ স্থানীয়রা। তবে এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, অর্থ সংকট সহ নানান প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ে শেষ হয়নি কাজ। রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহের সাথে ঢাকার যোগাযোগ সহজ করতে 2020 সালের 3 জুন গড়াই সেতু নির্মাণ কাজ শুরু করে এলজিইডি। নির্মাণ ব্যয় ধরা হয় 63,91,68,000 টাকা। সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2023 সালের 3 জুনে। স্থানীয়দের অভিযোগ, সেতুটির নির্মাণ কাজ শুরুর পর থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি নানাভাবে সময় অপব্যয় করেছে। এতে 3 জেলার হাজারো মানুষ ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হচ্ছে। সেতু নির্মাণে ধীরগতিতে ক্ষুব্ধ তারা। জনগণের দণ্ডে চলাফেরার কায়দায় ব্যাঘাতি ঘটতেছে, যদি খাওয়া পার হয়ে মাল মাটি নিয়ে যাতে হয়, এদের খুব বিভ্রান্তি, খুবই অসুবিধা, সবারই অসুবিধা হচ্ছে। এই মাল মাটি নেওয়ার ধরনের ভ্যান ভরিয়ে নিয়ে আমরা নাঙ্গলবাদ না দেওয়া যাইলে বিকয়া বৃত্তি রাঙে এইসব হাট বাজারে বেশি। 3-4 বছরে যে কাজ করছে, আমার মনে হয় না যে 1.5 বছরে আর কাজ সম্পন্ন করতে পারবে।
তবে অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। প্রাকৃতিক দুর্যোগ, ভূমি অধিগ্রহণ সহ নানা কাজে সময় বেশি লেগেছে বলে দাবি তাদের। বিভিন্ন কারণবশত কাজ মানে দীর্ঘ অসুবিধা হয়েছে। এক হইলে এক জায়গার ল্যান্ড প্রপার্টি করা হয় না, নদীর স্রোত বেশি, বর্ষার সিজনে পানি অসম্ভব পানি হয়, সেই জন্য কাজ ধীরগতি হয়েছে। দুই পাশে অ্যাপ্রোচের জন্য জমি অধিগ্রহণ একবার সম্পন্ন হয়েছিল, অর্থ স্বল্পতার কারণে ওইটা সম্পন্ন করা যায়নি। আবার আমরা প্রক্রিয়া শুরু করছি, অল্প সময়ের মধ্যে ওটা সম্পন্ন করব। অ্যাপ্রোচের কাজও মাশাআল্লাহ ধরে ফেলবে এবং নদীর মধ্যে যে স্প্যানগুলো আছে দ্রুতগতি কাজ এগিয়ে চলছে। 2 দফা মেয়াদ বাড়িয়ে এ পর্যন্ত সেতুর 75% কাজ শেষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বোধনের 1 বছর পার হলেও রাজস্ব আদায় কার্যক্রম শুরু না হওয়ায় চালু হচ্ছে না রাজশাহীর সুলতানগঞ্জ নৌবন্দরের কার্যক্রম। ভারতের মুর্শিদাবাদের মায়াবন্দর থেকে নৌপথে পণ্য আনা নেওয়া কার্যক্রম চালুর সিদ্ধান্ত ঝুলে আছে রাজস্ব বোর্ডের অনুমোদনের অপেক্ষায়। গত বছরের 12 ফেব্রুয়ারি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ নৌবন্দরের উদ্বোধন করা হয়। পণ্য আনা নেওয়ার জন্য পরীক্ষামূলকভাবে ভারত বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি নৌযানও চলাচল করে। নৌযান চলাচলের অভিজ্ঞতায় আশার আলো দেখেন আমদানি রপ্তানিকারকেরা। কম সময় ও খরচে পণ্য আনা নেওয়ার সুযোগ বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করেন তারা। তুলা এখান থেকে পাঠাচ্ছি এবং পাথর নিয়ে আসছি এবং আমার চিন্তার থেকেও এটা সহজভাবে গেছে আসছে। সুলতানগঞ্জে কাস্টম হয়ে যাওয়ার পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় নৌকা মাল কিন্তু ক্যারি করতে পারবে। পাথরটা যেটা আমরা এলসি করি সেখানে যদি অন্য পোর্টের থেকে এখানে 3 থেকে 13 টাকা পর্যন্ত সাশ্রয় হয়, এগুলো সব কথা আমরা এনবিআরকে তুলে ধরেছি যে এই পোর্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভৌগোলিক কারণে। দুদেশের মধ্যে পরীক্ষামূলকভাবে নৌযান চলাচলের পর রাজস্ব বোর্ড ও অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বন্দর নিয়ে ইতিবাচক মত দেয়। তারপরও এর কার্যক্রম কেন ঝুলে আছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, জাতীয় রাজস্ব বোর্ডের অনুমোদনের অপেক্ষায় আটকে আছে বন্দরটির ভবিষ্যৎ। এনবিআর থেকে কাস্টমস থেকে একটি সমাধান করা হবে এবং কাস্টমসের অফিসটি স্থাপিত হলেই, কাস্টমসের শুল্ক পয়েন্ট স্থাপিত হলেই সুলতানগঞ্জ নদীবন্দরটি আমরা পূর্ণাঙ্গভাবে চালু করতে পারব। তবে বন্দরটির বিষয়ে এখন আশার কথা শোনাচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। আমি অলরেডি আমাদের মেম্বারকে বলেছি, কনসার্ন মেম্বারকে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করার জন্য, যে এই সুলতানগঞ্জ মায়া সুলতানগঞ্জের একটা ভয় হলো এটা কমপ্লেন্ট যেন হয়। সংশ্লিষ্টরা বলছেন, নৌবন্দরটির কার্যক্রম পুরোদমে শুরু হলে সুফল পাবেন দুই দেশের ব্যবসায়ীরাই। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।